ওয়েলকাম টু প্রস্তুতি একাডেমি। আজকে তোমাদের সামনে আমরা মিসেলেনিয়াস এর প্রিভিয়াস 3 ইয়ারের ভৌত বিজ্ঞানের কোশ্চেন্স গুলো ডিসকাস করব। অলরেডি এর একটি ভিডিও আমরা আমাদের চ্যানেলে রয়েছে, তোমরা ওখানে গিয়ে দেখতে পারো। ওখানে আমরা 1 থেকে নিয়ে 14 নম্বর, দ্যাট মিনস 14 কোশ্চেন্স আমরা ডিসকাস করেছিলাম। আজকে আমরা সেকেন্ড পার্ট নিয়ে আসি, যেখানে আমরা বাকি কোশ্চেন্স গুলোকে ডিসকাস করব। তো চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 15, যেখানে বলেছে কম্পাঙ্কের একক হলো। অপশনস দেওয়া আছে কি কেজি, মিটার, সেকেন্ড, হার্জ, সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তো এর অপশনস মানে এর অ্যান্সার হবে অপশন নাম্বার সি, হার্জ। তো মনে রাখবা কম্পাঙ্কের একক হচ্ছে আমার হার্জ হয়। এবার কম্পাঙ্ক কি, ঠিক আছে, প্রথমে এটা আমাদেরকে বুঝে নিতে হবে। দেখো, ধরো আমি এখানে একটি তরঙ্গ আমি আঁকালাম। এবার এটি একটি তরঙ্গ, এরকম যদি এই জিনিসটা যদি আবার রিপিট হয়, তার মানে কি এটি আমার আরেকটি তরঙ্গ হবে। এবার এই তরঙ্গের ক্ষেত্রে, এবার ধরো এটি আমি বললাম কি একটি তরঙ্গ এতখানি, ঠিক আছে। এবার ধরো 1 সেকেন্ডে এরকম যতগুলি তরঙ্গ আমার মাধ্যমের মধ্য দিয়ে যাবে, ঠিক আছে, ঠিক আছে, সেই সংখ্যাকে আমরা বলি হচ্ছে কম্পাঙ্ক। তার মানে 1 সেকেন্ডে যতগুলি কমপ্লিট মানে তরঙ্গ কমপ্লিট হবে, সেই সংখ্যাটিকে আমরা বলবো হচ্ছে, সেটিকে আমরা বলবো হচ্ছে কম্পাঙ্ক। তাহলে কি বলেছে, তাহলে দেখো এখানে লেখা আছে কম্পাঙ্ক কি, প্রতি সেকেন্ডে কম্পনের সংখ্যাকে আমরা কি বলি, কম্পাঙ্ক বলি। ঠিক আছে। এবার আরেকটা জিনিস এখান থেকে তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কি জিনিস। তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, ধরো এটি একটি তরঙ্গ আর এটি আরেকটি তরঙ্গ, তাহলে এই দুটি তরঙ্গের যে এই যে উচ্চতম মানে তরঙ্গ যে শীর্ষ পয়েন্ট, ঠিক আছে, ম্যাক্সিমাম যে পয়েন্ট, এই দুটি পয়েন্টের মধ্যে যে দৈর্ঘ্য, সেটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলি। এই তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা সিম্বল দিয়ে প্রকাশ করে থাকি। ঠিক আছে। এবার এই উপরের দুটো শীর্ষের মধ্যে দূরত্বকেও আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি, আর এই নিচের যে দুটো, ঠিক আছে, পরস্পর যে দুটো খাদ রয়েছে, তার দূরত্বটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি। তরঙ্গ দৈর্ঘ্য কি বললাম, দুটি পরস্পর পরপর তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী দূরত্বকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলি। আর কম্পাঙ্ক কাকে বলি, প্রতি সেকেন্ডে কম্পনের সংখ্যাকে আমরা তরঙ্গের কম্পাঙ্ক বলে থাকি। ঠিক আছে। এবার শব্দ, এবার ধরো এই যে ওয়েভ যাচ্ছে, তরঙ্গ যাচ্ছে, এবার এই তরঙ্গের, ধরো তোমার হচ্ছে যে বেগেই তরঙ্গটা যাবে, সেটাকে আমরা কি বলবো, তরঙ্গের গতিবেগ, যেটাকে আমরা ভি সিম্বল দিয়ে ডিনোট করি। এবার মনে রাখবা তরঙ্গের গতিবেগ, তরঙ্গের কম্পাঙ্ক আর তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, এই তিনটির মধ্যে একটি রিলেশন বর্তমান। কি সেই সম্পর্কটি, তরঙ্গের গতিবেগ ইজিক্যাল টু তরঙ্গের কম্পাঙ্ক ইন্টু তরঙ্গের কি হয়, তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা তোমরা মনে রাখবা। এবার এই তরঙ্গ দৈর্ঘ্য মনে রাখবা, এই তরঙ্গ দৈর্ঘ্যের যে একক, সেটা কি, অ্যাকচুয়ালি এটা দৈর্ঘ্য মাপে। তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্যের একক, একক কি হবে, দৈর্ঘ্যের এককের মতো, যেমন হচ্ছে আমরা বলতে পারি তরঙ্গ দৈর্ঘ্যের একক কি হতে পারে, মিটার, সেন্টিমিটার, এগুলো হতে পারে। আর কম্পাঙ্কের আমি কি বললাম, হার্জ। ঠিক আছে, তাহলে কম্পাঙ্কের একক কি বললাম আমি, হার্জ। এবার আর গতিবেগ মানে ভেলোসিটি, এর একক তো তোমরা জানোই, মিটার পার সেকেন্ড হয়। ঠিক আছে। এবার আরেকটা জিনিস মনে রাখবা, এই যে কম্পাঙ্ক আর হচ্ছে, ঠিক আছে, আরেকটা টাইম পিরিয়ড। ঠিক আছে, মানে একটি টোটাল কমপ্লিট তরঙ্গ কমপ্লিট হতে যতটা সময় লাগে, সেটাকে আমরা কি বলি, টাইম পিরিয়ড বলে থাকি। ঠিক আছে, সেটাকে আমরা টি দিয়ে ডিনোট করি। মনে রাখবা এফ আর টি এর মধ্যে সম্পর্ক কি, এফ ইজিক্যাল টু হচ্ছে 1/t হয়। তাহলে বোঝা গেল, তাহলে তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কি, কম্পাঙ্ক কি, ঠিক আছে, টাইম পিরিয়ড কি হয়, এটিকে আমরা কি বলছি, টাইম পিরিয়ড। ঠিক আছে। আচ্ছা, এবার এটা তো হয়ে গেল কম্পাঙ্ক রিলেটেড। এবার বাকি অপশনের মধ্যে তোমরা জানো সেকেন্ড, সেকেন্ডটা কার একক, সেকেন্ডটা হচ্ছে সময়ের একক। ঠিক আছে, সময়ের এসআই একক কি, সেকেন্ড। আর সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার কিসের একক, এটা হচ্ছে ত্বরণের একক। ঠিক আছে, ত্বরণ মানে অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনের একক হচ্ছে আমার সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এই ত্বরণের যদি আমরা এসআই একক বলি, যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে এসআই একক কি, তাহলে এসআই একক কি হবে, মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে এসআই একক হবে। তাহলে কোশ্চেন নাম্বার 15 বোঝা গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 বলেছে যে হচ্ছে প্রেসার কুকারের কার্যপ্রণালী যে নীতির উপর নির্ভরশীল। তাহলে অপশনস আছে চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক বানানটা একটু ঠিক করে নিও, স্ফুটনাঙ্কের বৃদ্ধি,
চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্কের হ্রাস, চাপ হ্রাসে স্ফুটনাঙ্কের বৃদ্ধি বা উপরের কোনোটি নয়। মনে রাখবার অ্যান্সার হবে অ্যান্সার এ, চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্কের বৃদ্ধি। এবার আচ্ছা, এবার এটাকে একটু বুঝতে হবে ব্যাপারটা, যে প্রেসার কুকার, যেমন ধরো তোমরা জানো আমাদের হচ্ছে জল যে তাপমাত্রায় ফোটে সেটা হচ্ছে 100°C। তাহলে জলের স্ফুটনাঙ্ক কত? 100°C। ঠিক আছে, তার মানে এই তাপমাত্রায় জল তোমার ফুটে কিসে পরিণত হয়? বাষ্পে পরিণত হবে। ঠিক আছে, এবার এই তাপমাত্রাটা আমরা কিনি সমুদ্র ইয়েতে, দ্যাট মিন সি লেভেলে আমরা বলি। ঠিক আছে, সি লেভেলে কত স্ফুটনাঙ্ক? 100°। এবার ধরো পাহাড়ে তুমি চলে গেলে, তাহলে যত তোমার হাইট বাড়ে, ঠিক আছে, তার মানে কি যত আমরা উপরের দিকে যাচ্ছি তত আমার কি হয়, অ্যাটমসফিয়ারের যে প্রেশার, ঠিক আছে, আর তোমরা জানো উপরে সব জায়গায় কি আছে? অ্যাটমসফিয়ার আছে। অ্যাটমসফিয়ার প্রত্যেক জায়গায় কি হয়, তোমার হচ্ছে চাপ প্রয়োগ করে, যেটাকে আমরা অ্যাটমসফিয়ারিক কি বলি? অ্যাটমসফিয়ারিক প্রেশার বলি। এবার যত আমরা হায়ার অল্টিটিউড, যত আমরা পাহাড় উপরের দিকে যাব, তত আমার অ্যাটমসফিয়ারিক প্রেশার কি হবে? কমবে। ঠিক আছে, এবার মনে রাখবা যত আমরা উপরে যাচ্ছি অ্যাটমসফিয়ারিক প্রেশার তত কমছে, আর ততই জলের স্ফুটনাঙ্ক কমে যাচ্ছে। ঠিক আছে, তার মানে হায়ার অল্টিটিউডে আমার অ্যাটমসফিয়ারিক প্রেশার কি হয়? তাহলে কম থাকে। কোথা থেকে? সমুদ্রের থেকে। ঠিক আছে, এবং এর ফলে দেখা যায় যে জল যে তাপমাত্রায় ফুটে, ঠিক আছে, দ্যাট মিনস স্ফুটনাঙ্ক কি হয়, সেই স্ফুটনাঙ্কটা 100°র কম হয়ে যায়। ঠিক আছে, এবার যখনই স্ফুটনাঙ্কটি 100°র কমে, তার মানে সেই জায়গায় জল খুব কম তাপমাত্রায় ফুটতে শুরু করবে, এবং এবং কি হবে, যে খাবার যে সেদ্ধ হতে সেটা অনেকটা টাইম লেগে যাবে। ঠিক আছে, এবং সেটি যদি এবার প্রেসার কুকারের মধ্যে সেই খাবারটাকে যদি সিদ্ধ করা হয়, তখন কি দেখা যাবে, যে যখন আমরা প্রেসার কুকারের মধ্যে খাবার সেদ্ধ করছি তখন কি হয়, এখানে একটি বাষ্প তৈরি হচ্ছে, এবং সেই বাষ্পটা তো এসকেপ মানে বাইরে বেরোতে পারছে না, একটা জায়গায় আবদ্ধ আছে। সেটা কি করে, সেটা একটা এক্সট্রা প্রেসার ক্রিয়েট করে। তার মানে এখানে আমরা খাবার রেখেছি আর এখানে আমাদের সেই বাষ্পটা এক্সট্রা প্রেসার ক্রিয়েট করছে। ঠিক আছে, তো তাহলে কি হয়, তাহলে তোমার কি হয়, প্রেসারটা বৃদ্ধি পাচ্ছে, তখন তোমার এই জলের কি হয়, স্ফুটনাঙ্কটাও বেড়ে যাচ্ছে, এবং খাবারটা কি হয়, তখন খাবারটা খুব তাড়াতাড়ি আর খুব ইজিলি আমার খাবারটা সেদ্ধ হতে পারে। এই জন্যই বলা হয় যে যত মানে পাহাড়ে যাওয়া হয়, যত হাই অল্টিটিউড, ঠিক আছে, যত আমরা পাহাড় মানে হাই অল্টিটিউডে যাব, তত তোমাদের অ্যাডভাইস করা হয় যে প্রেসার কুকারটাকে ইউজ করো। কারণ যত তোমার প্রেসার বাড়বে, ঠিক আছে, যত তোমার হচ্ছে প্রেসার বাড়বে, তত কি হবে, আমার হচ্ছে যে বয়লিং পয়েন্ট অফ ওয়াটার আছে সেটাও কি হবে, আমার হচ্ছে বাড়বে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলেছে নিচের কোনটি হচ্ছে আমাদের স্কেলার রাশি। ঠিক আছে, এবার স্কেলার রাশি কোনটি দেখো, এবার প্রথমে আমরা দেখে নিই যে স্কেলার রাশি অ্যাকচুয়ালি কি। তাহলে স্কেলার রাশি হচ্ছে যেই সমস্ত রাশির শুধুমাত্র মান আছে, কি আছে? শুধুমাত্র কি আছে? মান আছে। ঠিক আছে, শুধুমাত্র মান আছে, দ্যাট মিনস শুধুমাত্র ম্যাগনিটিউড আছে, ম্যাগনিটিউড আছে, সেটা আমার হচ্ছে স্কেলার রাশি হবে। আর ভেক্টর রাশি কি? যার ম্যাগনিটিউড দ্যাট মিনস মান, ঠিক আছে, আর ডাইরেকশন মানে দিক, ঠিক আছে, আর দুটোই বর্তমান, মান আর ডাইরেকশন দুটোই প্রেজেন্ট, সেটা হচ্ছে আমার ভেক্টর রাশি। স্কেলার রাশির উদাহরণগুলো দেখো, দৈর্ঘ্য, ভর, সময়, দ্রুতি, কাজ, ক্ষমতা, শক্তি, এই গলনাঙ্ক বলেছিলাম একটু আগে, স্ফুটনাঙ্ক, এগুলো, ঠিক আছে, তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, ঠিক আছে, এগুলো সবগুলো কি আমার হচ্ছে স্কেলার রাশি। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এখানে যতগুলো অপশন দেওয়া আছে তার মধ্যে এই যে ভর যে আছে, সেই ভর অ্যাকচুয়ালি কি হয়, স্কেলার রাশি। ঠিক আছে, এই ভরের যদি তোমরা হচ্ছে একক দেখো, সেই এককটা কি হয় তোমার হচ্ছে কিলোগ্রাম, গ্রাম, ঠিক আছে, ভরের একক কি হচ্ছে তোমার কিলোগ্রাম, গ্রাম, এগুলো হচ্ছে তোমার ভরের একক হয়। তার মানে আমরা যখনই বলি এর ভর এত, তার মানে তার শুধু মানই আছে, আর বাকি তার মানে ভরবেগ, ওজন, বল, এগুলো সবগুলো কি ভেক্টর রাশি, তার মানে এর মান আর দিক দুটোই বর্তমান। যেমন ধরো আমি একটা এক্সাম্পল নিয়ে যদি আমি বোঝাতে যাই, বল, বল মানে কি ফোর্স। ঠিক আছে, এবার এই ফোর্স ধরো কি করে বলবো এটা একটা ভেক্টর রাশি। ধরো তোমার কাছে একটা ধরো তুমি মেঝেতে একটা বাক্স রাখলে, ঠিক আছে, এবার এই বাক্সর উপরে তুমি হচ্ছে একটি বল প্রয়োগ করছো, একটা ফোর্স দিচ্ছ, ধরো ফোর্সের ভ্যালু কত? 5 নিউটন। তোমরা তো জানো বলের এসআই একক কি, বলের এসআই একক আমরা জানি কি, নিউটন। ঠিক আছে, বলের এসআই একক কি, নিউটন। আর সিজিএস একক কি হয়, সিজিএস একক হচ্ছে ডাইন হয়, তাই না, সিজিএস একক কি হয়, ডাইন হয়। এবার ধরো 5 নিউটন এদিকে প্রয়োগ করলো, তাহলে বলটা দেখা গেলো এই বাক্সটা কিছুক্ষণ পর আমার এখানে আসলো। ঠিক আছে, এবার দেখো, ধরো এবার তোমরা এই বাক্সটাকে এদিক থেকে না করে অপোজিট দিকে দিলে, আর সেম 5 নিউটন ফোর্স, তাহলে দেখা গেল সেই বাক্সটা
ঠিক এই দিকে এসে উপস্থিত যায় আসলো, আর ঠিক একই ডিস্টেন্স কভার করলো, কিন্তু দিকটা আলাদা। তার মানে এই বলটা মান তো ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে দিকের উপরেও নির্ভর করছে যে কোন দিকে সরবে। তার মানে আমার বল অ্যাকচুয়ালি কি একটি ভেক্টর রাশি। তো এখানে লিস্টের মধ্যে তোমার আরো অনেকগুলি ভেক্টর রাশির উদাহরণ দেওয়া আছে, পরীক্ষার জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো একটু শুধু নামগুলো মাথায় রাখবে, যেমন সরণ, ঠিক আছে, বেগ, ত্বরণ, মন্দন, বল, ঠিক আছে, এই যে ভরবেগ, ওজন, ওজন মানে কি হচ্ছে, ওজন মানে হচ্ছে আমরা যে ওয়েট বোঝাই, ঠিক আছে। তাহলে ওয়েট কি হয়, ওয়েটকে আমরা ডাব্লিউ ইজিক্যাল টু কি হয়, ভর, ঠিক আছে, মানে মাস, ভরের ইংলিশ কি মাস, ভর ইন্টু জি মানে অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে। এবার তোমরা মনে রাখবা এই অভিকর্ষজ ত্বরণ মানে ত্বরণ, ত্বরণ অ্যাকচুয়ালি কি একটা ভেক্টর রাশি, তার মানে আমার ওয়েট মানে ওজনটা কি হবে, একটি ভেক্টর রাশি হবে, ঠিক আছে। তো এগুলো আরো দিয়েছি, বৈদ্যুতিক প্রাবল্য, ভলের ভ্রামক এটসেট্রা, এগুলো সবগুলো কি আমার একটি ভেক্টর রাশি, দ্যাট মিনস যার মান এবং দিক দুটোই বর্তমান। বোঝা গেল। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলেছে, সাবান হলো, দেখো অপশনস গুলো দেওয়া আছে, সাবানের অ্যান্সারটা কি হবে, এ হবে, দ্যাট মিনস উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম আর পটাশিয়াম লবণকে আমরা কি বলছি, সাবান বলছি, ঠিক আছে। এবার তার মানে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম, সোডিয়াম বা পটাশিয়াম, পটাশিয়ামের সিম্বল কি কে, এটিকে আমরা সাবান বলি। এবার একটা জিনিস সেখানে মনে রাখবা, যে সোডিয়াম দিয়ে যে সাবানটা হবে, ঠিক আছে, সেটা হচ্ছে আমরা ওয়াশিং হিসাবে, মানে কিছু ধোয়া মাজা, বাসন মাজার সাবান এগুলোতে ইউজ করি। আর পটাশিয়াম যে সোপগুলো আছে, ঠিক আছে, যে পটাশিয়ামের রিলেটেড যে সাবানগুলো আছে, সেগুলো কি হয়, সেই সোপগুলো হচ্ছে আমাদের স্কিনের জন্য একটু ভালো হয়, ঠিক আছে। তার মানে পটাশিয়াম দিয়ে যেগুলো হবে সেগুলোকে আমরা গায়ে মাখার সাবান হিসাবে ইউজ করি, আর সোডিয়াম রিলেটেড যে সাবানগুলো আছে সেটাকে আমরা বাসন মাজা মানে বাসন মাজার সাবান হিসাবে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে, কাপড় কাচা মানে ওয়াশিং পারপাসে ইউজ করি। ক্লিয়ার। এবার এবার এটা তো হয়ে গেল সাবান। এবার তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে এখানে পরীক্ষার জন্য, সাবান আর হচ্ছে ডিটারজেন্ট, এই দুটোর মধ্যে পার্থক্য কি। যেমন আমি সাবানের ক্ষেত্রে বললাম যে সাবান হচ্ছে কি সোডিয়াম আর পটাশিয়ামের লং চেন কার্বক্সিলিক অ্যাসিড। যেমন ধরো একটা এক্সাম্পল যদি সাবানের আমাকে দিতে হয়, আমি লিখবো হচ্ছে ধরো C12H35 COONA, তাহলে এনএটা কি সোডিয়াম, আচ্ছা তাহলে এটা হয়ে গেল আমার একটি সাবান, ঠিক আছে। তার মানে কার্বক্সিলিক অ্যাসিড একটা লম্বা চেন, ঠিক আছে, অনেকগুলো অ্যাটম আছে, তাহলে এটা একটা লং চেন অফ তোমার হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, সেখানে ডিটারজেন্টটা কি, ডিটারজেন্টটা হচ্ছে সোডিয়াম সল্ট অফ লং চেন বেঞ্জিং সালফোনিক অ্যাসিড অর অ্যালকাইল সালফেট, ঠিক আছে। যাই হোক, বাট এখানে একটা যেগুলা পার্থক্যটা সব থেকে মাথায় বেশি রাখবা, যে সেটা হচ্ছে সাবানকে ন্যাচারাল রিসোর্সে যেমন প্ল্যান্ট আর অ্যানিমাল, ঠিক আছে, এগুলো থেকে পাওয়া যায়। আর ডিটারজেন্ট অ্যাকচুয়ালি কি সিনথেটিক, ঠিক আছে, মানে পেট্রোলিয়াম, কোল এগুলো থেকে তোমার আমরা পাই। তারপর সাবান মনে রাখবা, সাবান হচ্ছে কি হবে, ধরো আরেকটা যেটা মনে রাখবা, যে সাবান কে তোমার হচ্ছে হার্ড ওয়াটারে ইউজ করা যায় না। দেখো দু ধরনের জল আছে, একটা হচ্ছে হার্ড ওয়াটার আর একটা হচ্ছে সফট ওয়াটার, ঠিক আছে, একটা হচ্ছে খর আর একটা হচ্ছে মৃদু জল। এবার হচ্ছে হার্ড ওয়াটার আর হচ্ছে সফট ওয়াটার। এবার হার্ড ওয়াটার মানে হচ্ছে যে ধরো নর্মালি কি হয়, জলের মধ্যে অনেকগুলো মিনারেল থাকে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই মিনারেলগুলো জলের মধ্যে প্রেজেন্ট থাকে। এবার কোনো কোনো জলে এই মিনারেলগুলো এক্সেস অ্যামাউন্টে থাকে, আর কোনো কোনো জলে এগুলো লেস অ্যামাউন্টে থাকবে। তাহলে সফট ওয়াটার কি হয়, এই যে ক্যালসিয়াম আর অথবা তোমার হচ্ছে ম্যাগনেসিয়াম, এই মিনারেলগুলো কি থাকবে, লেস অ্যামাউন্টে থাকবে। আর হার্ড ওয়াটারে কি থাকবে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো কি হবে, বেশি বেশি অ্যামাউন্টে থাকবে। এবার মনে রাখবা যে যখনই এই হার্ড ওয়াটারে যখন আমরা সাবান ইউজ করি, তখন কি দেখা যায়, এই মিনারেল গুলোর সাথে তোমার কি হয়, রিয়াক্ট হয়, তখন যে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের সাথে করে তোমার যে একটা সল্ট প্রডিউস হয়, ঠিক আছে, মানে হার্ড ওয়াটারে সাবান কি করবে, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের সল্ট তৈরি করবে, যেগুলো অ্যাকচুয়ালি জলে হচ্ছে দ্রবীভূত হয় না, ঠিক আছে, ইনসলিবল থেকে যায়, মানে একটা প্রেসিপিটেট থেকে যায়, মানে নোংরা একটা লেয়ার পেতে পারি আমরা। আর সেখানে ডিটারজেন্ট কি হয়, ডিটারজেন্ট যদি আমরা হার্ড ওয়াটার ইউজ করি, তখন ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের যে সল্টগুলো ডিটারজেন্ট তৈরি করে সেগুলো অ্যাকচুয়ালি সলিউবল ইন ওয়াটার, ঠিক আছে। তাহলে তার মানে কি, ডিটারজেন্ট আমরা হার্ড ওয়াটার, সফট ওয়াটার সব জায়গায় ইউজ করতে পারি, বাট সাবানকে আমরা শুধুমাত্র ইউজ করতে পারি আমরা সফট ওয়াটারে, হার্ড ওয়াটারে ইউজ করলে কার্যকরী হবে না। আরেকটা পার্থক্য মনে রাখবা, সাবান হলো বায়োডিগ্রেডেবল আর ডিটারজেন্ট হচ্ছে নট টু বায়োডিগ্রেডেবল।
ঠিক আছে। আচ্ছা, তারপর নেক্সট কোশ্চেন দেখি, নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক? নিচে কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক? এবার দেখো অপশনস কি দিয়েছে, হেমাটাইট, ডলোমাইট, বক্সাইট, আরেকটা হচ্ছে দিয়েছে হচ্ছে কার্নেলাইট। এবার মনে রাখবা যে হচ্ছে এর অপশন, এর অ্যান্সারটা হবে আমার হচ্ছে সি। ঠিক আছে, এর অপশন অ্যান্সারটা হবে আমার সি, বক্সাইট। অ্যালুমিনিয়ামের সিম্বল কি, এল, তাহলে অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে আমার হচ্ছে বক্সাইট হবে। এবার অ্যাকচুয়ালি এখানে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, আকরিক যার যেটাকে আমরা ইংলিশে বলি ওর, ঠিক আছে, এই আকরিকটা অ্যাকচুয়ালি আকরিক হয় কি? দেখো, আকরিক অ্যাকচুয়ালি হলো ন্যাচারালি একটা সলিড মেটেরিয়াল। ঠিক আছে, ধরো এটা একটা নেচারে আমি এটা একটা সলিড মেটেরিয়াল আমি পেয়েছি। এবার এই মেটাল, এই যে সলিড যে মেটেরিয়াল আছে, এই জিনিসটা থেকে আমরা হচ্ছে কিছু ভ্যালুয়েবল মেটাল বা ভ্যালুয়েবল কোনো মিনারেল আমরা এক্সট্রাক্ট করব। ঠিক আছে, তাহলে এখান থেকে যে মেটাল বা মিনারেল যেটাকে আমরা বের করে আনতে চাইছি, সেটা দেখা গেল বের করতে করে আমরা যখন ওটাকে মানে বের করতে আমরা প্রফিটেবলি, ঠিক আছে, মানে অতটা খরচা হলো না, ঠিক আছে, ঠিকঠাক আমরা বের করে নিতে পারছি। তাহলে সেই যেই মেটেরিয়াল থেকে আমরা প্রফিটেবলি আমরা হচ্ছে কোনো মেটাল বা ভ্যালুয়েবল মিনারেলকে এক্সট্রাক্ট করতে পারবো, সেটাকে আমরা বলি হচ্ছে আকরিক বা ওর। ঠিক আছে, তার মানে আমার পৃথিবীতে অনেক জায়গা অনেক কিছু এমন পাওয়া যায় যেখানে ধরো অনেক ধরনের আমরা মিনারেল পেতে পারি, বাট আমরা ওখান থেকে এক্সট্রাক্ট করি না, কারণ এক্সট্রাক্ট করতে খরচাই বেশি লেগে যাচ্ছে। ঠিক আছে, প্রফিটই হচ্ছে না, তার মানে প্রফিটেবলি যেখান থেকে আমরা এক্সট্রাক্ট করতে পারছি সেটাই আমার হচ্ছে আকরিক বা ওর। তাহলে এখানে অ্যালুমিনিয়াম আকরিক কি, বক্সাইট। এবার এটা তো হয়ে গেল এর অ্যান্সার, কিন্তু পরীক্ষার পারপাসে আমাদের এই বাকিগুলোরও আকরিক, মানে বাকিগুলো কোনটি কার আকরিক একটু জেনে নেওয়া দরকার। তো এর জন্য আমি তোমাদের কিছু লিস্ট প্রোভাইড করলাম। এখানে যেমন প্রত্যেকটি ধাতু, ধরো লোহা, এবার লোহাকে আমরা কোন আকরিক থেকে এক্সট্রাক্ট করতে পারবো প্রফিটেবলি, তার আনসার এখানে সাইডে লিখে দেওয়া আছে, তোমরা একবার এটিকে দেখে নিও, পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসে, যেমন হেমাটাইট, ম্যাগনেটাইট, লিমোনাইট। তার মানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমার যে হেমাটাইট আছে, তাহলে সেটা কার আকরিক হবে, সেটা হচ্ছে আমার হচ্ছে লোহার আকরিক হবে। তো এগুলো তোমরা একটু মনে রাখবা। যেমন তাপার, তাপার হচ্ছে কপার গ্লান্স, কপার পাইরাইটস। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের আমি যেমন বললাম বক্সাইট তো বললামই। ঠিক আছে, তার সাথে সাথে তোমরা ক্রায়োলাইট এটাও একটু মনে রাখবা। ঠিক আছে, ক্রায়োলাইটটাও ভালো করে মনে রাখবা। আর আরো বাকিটাও একটু দেখে নিবা। দস্তার ক্ষেত্রে এটা ভালো করে মনে রাখবা, এই দুটো খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে জিঙ্ক ব্লেন্ড আর একটা হচ্ছে ক্যালামাইন। ঠিক আছে, এটা খুব ভালো করে মনে রাখবা। সীসার ক্ষেত্রে গ্যালেনা, এটা ভালো করে মনে রাখবা। টিনের ক্ষেত্রে ক্যাসিটেরাইট, এটা মনে রাখবা। নেক্সট ধরো নিকেল, কোবাল্ট, ঠিক আছে, তারপর সোনা, ক্যালভেরাইট, এগুলো মনে রাখবা। তারপর যে তোমরা যেমন পারদ, এটা খুব ইম্পর্টেন্ট, সিনাবার, এটা মনে রাখবা। ঠিক আছে, পটাশিয়াম কার্নেলাইট, এটা মনে রাখবা। ঠিক আছে, ডলোমাইট কার আকরিক, ম্যাগনেসিয়ামের আকরিক হচ্ছে ডলোমাইট, এটি মনে রাখবা। তারপর জিপসাম ক্যালসিয়ামের আকরিক মনে রাখবা। ঠিক আছে, ইউরেনিয়াম এর পিচ ব্লেন্ড। তো এগুলো তোমাদের দেওয়া আছে, তোমরা একটু লিস্টটা দেখে নিও, এক দুবার রিডিং দিয়ে নিও, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। নেক্সট কোশ্চেন কি বলেছে, ক্লোরিন গ্যাস বাতাসের চেয়ে কত গুণ ভারী? আচ্ছা, ক্লোরিন, ক্লোরিন কি একটা গ্যাস, এটা কি, এর কালারটা তোমার কি টাইপের বলো তো? এর কালারটা তোমার গ্রিনিশ ইয়েলো রং। ঠিক আছে, গ্রিনিশ ইয়েলো কালারের এটি গ্যাস। এবার এটা কি হয় দেখা যায়, যেটা রুম টেম্পারেচারে আর অ্যাটমসফেরিক প্রেসারে এর কালারটা এরকম হয়। এটি দেখা যায় যে বাতাসের চেয়ে প্রায় 2.5, মানে 2.5 টাইমস তোমার বাতাসের থেকে ভারী। ঠিক আছে, এখান থেকে আর বেশি কিছু এটা জানলেই হবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, কোশ্চেন নাম্বার 21। অ্যামোনিয়ার সঙ্গে অতিরিক্ত অ্যামোনিয়া, অ্যামোনিয়ার সিম্বল কি, NH3। ঠিক আছে, অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিন, ক্লোরিনের সিম্বল Cl, বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? তাহলে অতিরিক্ত অ্যামোনিয়া বলেছে। ঠিক আছে, তাহলে মনে রাখবো অতিরিক্ত অ্যামোনিয়ায় সঙ্গে যদি ক্লোরিনের আমরা বিক্রিয়া করাই, তাহলে আমার অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে, আর হচ্ছে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে NH4, তাহলে অ্যান্সার হবে বি। তাহলে NH4Cl টা অ্যাকচুয়ালি কি, NH4Cl টা হচ্ছে আমার অ্যামোনিয়াম ক্লোরাইড, ক্লোরাইড, আর N2 টা কি আমার নাইট্রোজেন গ্যাস। ঠিক আছে, তাহলে এটা হবে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখি, নেক্সট কোশ্চেন বলেছে কি, কোশ্চেন নাম্বার 22। নিচের বিকিরণগুলির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা সর্বাধিক? এবার দেখো, আমরা হচ্ছে লাস্ট যে ভিডিওতে আমি তেজস্ক্রিয়তা কি সেটা বলেছিলাম, তাই না? এবং তেজস্ক্রিয়তা বোঝানোর সময় আরেকটি জিনিস বলেছিলাম যে যে কোনো তেজস্ক্রিয় মৌল থেকে কি হয়, 3 ধরনের রশ্মি নির্গত হয়। একটি হচ্ছে আলফা, একটি হচ্ছে বিটা,
আর আরেকটি হচ্ছে গামা রশ্মি। এবার মনে রাখবা যে এই আলফা, বিটা আর গামা, এই তিনটি রশ্মির মধ্যে সব থেকে বেশি ভেদন ক্ষমতা হচ্ছে গামা রশ্মির। সব থেকে বেশি ভেদন ক্ষমতা কার? গামা রশ্মির। ঠিক আছে, তারপরে ভেদন ক্ষমতা বিটা রশ্মির, তারপরে আলফা। তাহলে ভেদন ক্ষমতার দিক থেকে যদি বলি সব থেকে বেশি গামা, তারপরে বিটা, তারপর হচ্ছে আলফা। এই ছবিতে বুঝতেই পারছো পেপার দিয়ে আলফা রশ্মি কি হচ্ছে, পেপারকেও অতিক্রম করতে পারছে না। বিটা পেপার থেকে তো পাস হচ্ছে, বাট প্লাস্টিকে গিয়ে আটকে আছে। বাট গামাটা দুটো থেকে, পেপার অ্যান্ড প্লাস্টিক দুটো থেকে পাস হচ্ছে, বাট কনক্রিট, স্টিল বা লেডের স্ল্যাবের মধ্যে দিয়ে সে পাস হতে পারছে না। তার মানে ভেদন ক্ষমতার দিক থেকে যদি বলি, তাহলে গামা রশ্মির ভেদন ক্ষমতা সব থেকে বেশি। আর যদি আমরা তাহলে যা ভেদন ক্ষমতা তো বললাম, আর যদি ওয়েভলেন্থও দেখি, ওয়েভলেন্থের দিক থেকে গামা রশ্মির ওয়েভলেন্থ কিন্তু কম হয়। ঠিক আছে, আর আরেকটা জিনিস মনে রাখবা যে হার্ম মানে কোন কতটা মানুষের হার্ম করতে পারে, ঠিক আছে, ক্ষতি করতে পারে। তাহলে সেই হিসাবে ক্ষতির দিক থেকে, হার্মফুল মানে এফেক্টের দিক থেকে যদি আমি দেখি, তাহলে গামা রশ্মি সব থেকে বেশি ক্ষতিকারক, তারপরে বিটা, তারপরে এটা হচ্ছে আলফা, তারপরে কি হবে, তারপরে হচ্ছে আমার আলফা হবে। বোঝা গেল? ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা ক্লিয়ার। নেক্সট কোশ্চেন যাই, কিলোওয়াট আওয়ার কিসের একক? ক্ষমতা, বল, শক্তি, ভরবেগ। তাহলে এই চারটা অপশনের মধ্যে অ্যান্সারটা হবে সি, কিলোওয়াট আওয়ার হচ্ছে শক্তির একক। তো তোমরা দেখো, এখানে আমাদেরকে জানতে হবে যে আমরা জানি ক্ষমতা, ঠিক আছে, ক্ষমতা যেটাকে আমরা কি বলি, পাওয়ার। ঠিক আছে, পাওয়ার ইজিক্যাল টু কি হয়, শক্তি বা ওয়ার্ক ডান মানে কার্য। ঠিক আছে, শক্তি আর কার্য একে অপরের ইকুইভ্যালেন্ট হয়, বাই হচ্ছে সময় মানে টাইম। এবার পাওয়ারকে আমরা পি দিয়ে ডিনোট করলাম, ঠিক আছে, কার্য বা শক্তিকে ধরো আমি ডাব্লিউ দিয়ে ডিনোট করলাম, ঠিক আছে, বা ই দিয়ে ডিনোট করতে পারি, ঠিক আছে, অর আমরা ই দিয়ে ডিনোট করলাম, আর সময়কে আমরা টি দিয়ে ডিনোট করলাম। ঠিক আছে, এবার মনে রাখবা এই যে পাওয়ার বা ক্ষমতা, এর যদি আমরা একক বলি, ক্ষমতার একক হচ্ছে আমার ওয়াট। ক্ষমতার একক কি? ক্ষমতার একক আমরা বলি হচ্ছে ওয়াট। আর সময়ের একক তোমরা তো সবাই জানো, ঠিক আছে, তাহলে সময়ের একক কি হচ্ছে আমার, হচ্ছে সেকেন্ড হবে। সময়ের একক হচ্ছে আমার সেকেন্ড হবে। আচ্ছা, আর থাকলো কার্য বা শক্তি। ঠিক আছে, কার্য বা শক্তির ইউনিটটা কি হয়, জুল হয়। তাহলে কার্য বা শক্তির ইউনিট হচ্ছে কি, এসআই ইউনিট হচ্ছে জুল। আর সময়ের টাইমের তো আমি বললাম হচ্ছে সেকেন্ড, আর ক্ষমতার আমি কি বললাম, ওয়াট। আর এর সিম্বলটা আমরা ডাব্লিউ দিয়ে এক্সপ্রেস করি। এবার তাহলে কার্য, শক্তি বা কার্যের ক্ষেত্রে যদি আমরা বলি, এর জুল, তার মানে জুল ইজিক্যাল টু কি হয়ে যাবে আমার, ওয়াট ইন্টু সেকেন্ডও হতে পারে। এবার তোমরা জানো যেমন দৈর্ঘ্যের এককে আমরা মিটার, আর যদি বড় নিতে চাই তাহলে কিলোমিটার নিই। সিমিলারলি ওয়াটকে আমরা কি লিখতে পারি, কিলোওয়াট। আর সেকেন্ড সময়ের একক, সেকেন্ডের বদলে আমরা আওয়ারও নিতে পারি। তার মানে এই কিলোওয়াট আওয়ার এটাও আমার কি হবে, অ্যাকচুয়ালি আমার শক্তির বা কার্যের এককই হতে পারে। তাহলে অ্যান্সারটা কি হবে, সি, শক্তি। বোঝা গেল? তাহলে কিলোওয়াট আওয়ার হচ্ছে আমার শক্তির একক। এবার মনে রাখবা যে 1 কিলোওয়াট আওয়ার, ঠিক আছে, 1 কিলোওয়াট আওয়ার ইজিক্যাল টু কত হয়, 3.6 ইন্টু 10⁶ জুল। এইটি মনে রাখবা। ঠিক আছে, কিলোওয়াট আওয়ারের সাথে জুলের সম্পর্ক, আমি কিলোওয়াট আওয়ারটাও শক্তির একক আর জুলটাও শক্তির একক। তাহলে দুজনের মধ্যে, এই দুটি এককের মধ্যে সম্পর্কটা একটু তোমরা মাথায় রাখবা, এটা পরীক্ষায় ধরো আসতেও পারে। এবার আরেকটা জিনিস মনে রাখবা, এই যে কিলোওয়াট আওয়ার, এটা অ্যাকচুয়ালি কি একটি কমার্শিয়াল ইউনিট অফ এনার্জি। ঠিক আছে, কমার্শিয়াল ইউনিট অফ এনার্জি মানে ধরো তোমার কাছে কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স আছে বাড়িতে, ঠিক আছে, সেই ইলেকট্রিক্যাল, ধরো সেই ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি যে আছে, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সটা ধরো যার পাওয়ারটা বলে দিল তোমার হচ্ছে 1 কিলোওয়াট। তাহলে এই ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের, এই ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের পাওয়ারটা ধরো তোমার কাছে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের ধরো পাওয়ারটা বলে দিল হচ্ছে 1 কিলোওয়াট, এবং সেই অ্যাপ্লায়েন্সকে তোমরা হচ্ছে চালালে হচ্ছে 1 ঘন্টা ধরে। তাহলে 1 ঘন্টা ধরে চালালে সে কিছুটা তো এনার্জি খরচা করবে, ইউজ করবে। তাহলে যতটা এনার্জি সে কনজিউম করবে, ঠিক আছে, যতটা এনার্জি সে হচ্ছে কনজিউম করবে, সেটি হচ্ছে আমার 1 কিলোওয়াট আওয়ার। সেটি হচ্ছে আমার 1 কিলোওয়াট আওয়ার। বোঝা গেল? ঠিক আছে, তার মানে এটা হয়ে গেল আমাদের একটা কমার্শিয়াল ইউনিট অফ এনার্জি। ঠিক আছে, এইভাবে আমরা কতটা এনার্জি আমাদের বাড়িতে বা কোনো ইন্ডাস্ট্রিতে কতটা এনার্জি কনজিউম করলো, সেটা মাপি আমরা এই ইউনিট দিয়ে, কিলোওয়াট আওয়ার ইউনিট দিয়ে। বোঝা গেল? এবার নেক্সট কোশ্চেন, নিচের কোন জোড়াটি আইসো ইলেকট্রনিক? এবার দেখো আইসো ইলেকট্রনিক, ঠিক আছে, এইটার মানেটা কি?
মানে আইসো ইলেকট্রনিক, ধরো দুটো এখানে দিয়েছে যেমন N2 আর CO, এই দুটো আইসো ইলেকট্রনিক কিনা কখন বলবো, যদি এদের, ঠিক আছে, সেম নাম্বার, তার মানে যদি আমি বলি দে ইফ, মানে যদি তাদের হ্যাভিং দি সেম নাম্বার of electrons, having the same number of electrons or the same electronic structure, same electronic structure যদি থাকে, তাহলে আমরা এই দুটোকে কি বলবো, আইসো ইলেকট্রনিক। যেমন ধরো তোমরা জানো যে কার্বনের ক্ষেত্রে, আমি একটু সাইডে লিখে দিই, ঠিক আছে, কার্বনের ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা কত, ছটি, নাইট্রোজেনের ক্ষেত্রে কত, 7টি, অক্সিজেনের ক্ষেত্রে কত, 8টি, ঠিক আছে। বাস এই কয়েকটাই আছে। এবার দেখো তোমরা এখানে কি করে কাউন্ট করবে, যেমন N2, তাহলে একটা N এর ক্ষেত্রে 7টি, তাহলে N2 এর ক্ষেত্রে কটা হবে, 7 দুগুণ 14, ঠিক আছে, 7 × 2, তাহলে কটা, 14টা। CO এর ক্ষেত্রে কত হবে তোমার, কার্বনের ক্ষেত্রে কটা, 6টি, আর অক্সিজেনের ক্ষেত্রে 8টি, তাহলে 8 আর 6 কত হচ্ছে, 14টি। এবার এন ওর ক্ষেত্রে কাউন্ট করে নাও, তাহলে এন এর ক্ষেত্রে কত, 7টি, অক্সিজেনের ক্ষেত্রে কত, 8টি, তাহলে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, তাই না, 15টি হলো। এবার আরেকটা কি আছে, সিও তো অলরেডি ক্যালকুলেট করে, আরেকটা আছে সিএন মাইনাস, সি এর ক্ষেত্রে কটা, 6, আর এন এর ক্ষেত্রে কটা, 7, কিন্তু এন এর উপর একটা মাইনাস আছে, তার মানে একটা ইলেকট্রন বেশি আছে, তাহলে 7-এর জায়গা কি হয়ে যাবে, 8, আর 8 আর 6 কি হয়, আবার 14টি হয়, ঠিক আছে। তারপর O2, অক্সিজেনের ক্ষেত্রে কটা, 8টা, আর দুটো আছে, তাহলে 8 দুগুণ কটা, 16টা, আর সিএন মাইনাস অলরেডি কাউন্ট করলাম কটা, 14টা। এবার দেখো কোনটা মিলছে, N2 আর সিও, N2 এর ক্ষেত্রে 14, আর সিও এর ক্ষেত্রেও আমার হচ্ছে 14, তাহলে এটা অ্যান্সার হতে পারে। NO আর সিও, এন এর ক্ষেত্রে 15 আর সিও এর ক্ষেত্রে 14, তাহলে বি হবে না। সি আবার সিও আর সিএন মাইনাস, সিও এর ক্ষেত্রে 14, সিএন মাইনাস এর ক্ষেত্রে 14, এটাও হতে পারে। আর O2 এর ক্ষেত্রে কত, 16, আর সিএন মাইনাস এর ক্ষেত্রে কত, 14, তাহলে এটাও হবে না। তো এখানে দেখো এই হিসাবে তো দুটো অপশন মিলে যাচ্ছে, ঠিক আছে। তো এবার তোমরা কনফিউজ হতে পারো এখানে কোনটা অ্যান্সার হবে, তো মনে রাখবা এই টাইপের কোশ্চেন যদি হয় যেখানে একটার বেশি অ্যান্সার হয়, তাই তোমরা দুটোর মধ্যে একটা করলেও তোমাদের অ্যান্সারটাকে নিয়ে নেওয়া হবে। তো তোমরা এটা নিয়ে টেনশন তোমাদেরকে নিতে হবে না, তোমরা শুধু মনে রাখো এখানে এ আর সি দুটোই অ্যাকচুয়ালি অ্যান্সার হতে পারে, ঠিক আছে, দুটোই আইসো ইলেকট্রনিক তোমার হতে পারে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখি, নিম্নলিখিত উপাদানটির পৃথিবীর মধ্যে সব থেকে বেশি তাপরোধী, ঠিক আছে, তাপরোধী কোনটা, হাফনিয়াম কার্বাইড, ন্যানো মেটেরিয়াল, টাইটেনিয়াম, অ্যান্ড উপরের কোনটি নয়। এটার অ্যান্সার মনে রাখবা এ, হাফনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। এবার এটার হচ্ছে ফর্মুলাটা লিখে নাও, HFC, ঠিক আছে, হাফনিয়াম ক্লোরাইড। এবার মনে রাখবা অ্যাকচুয়ালি এর গলনাঙ্ক, ঠিক আছে, মানে যে টেম্পারেচারে গলে যায়, টেম্পারেচারে গলে সেটির ভ্যালু কত, 3958 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। যেমন জলের গলনাঙ্ক কত, ঠিক আছে, মেল্টিং পয়েন্ট কত, 0 ডিগ্রি সেলসিয়াস, তাই না, মেল্টিং পয়েন্ট, ঠিক আছে, মেল্টিং পয়েন্ট। এবং কিন্তু এটার ক্ষেত্রে দেখো হাফনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এই টেম্পারেচার ভ্যালুটা কতটা বেশি, তাই না, তার মানে এটা অনেকটা বেশি তাপ রোধী, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট কোশ্চেন বলেছে ডক্টর সিভি রামান, বৈজ্ঞানিক সিভি রামান আবিষ্কার করেন রামান এফেক্ট, রামান রে, গাছের জীবন, এক্স রে। তাহলে এই এর অ্যান্সারটা কি হবে, অ্যান্সার হবে এ, রামান এফেক্ট, ঠিক আছে। তাহলে ডক্টর সিভি রামান তিনি হচ্ছে অ্যাকচুয়ালি রামান এফেক্ট আবিষ্কার করেছিলেন। আর তোমরা এখানে মনে রাখবা যে তোমার হচ্ছে আমরা 28 ফেব্রুয়ারি, ঠিক আছে, 28 ফেব্রুয়ারি তোমার হচ্ছে আমরা ন্যাশনাল সায়েন্স ডে হিসাবে প্রত্যেক বছর সেলিব্রেট করে থাকি, কারণ এই দিনই তোমার হচ্ছে এই দিনটাকে মার্ক করা হয় রামান এফেক্টের ডিসকাভারির জন্য, ঠিক আছে। তাই জন্য আমরা সিভি রামান, যে 28 ফেব্রুয়ারি রামান এফেক্ট ডিসকভার করেছিলেন, ওনাকে সম্মান দেওয়ার জন্য আমরা 28 ফেব্রুয়ারি দিনকে ন্যাশনাল সায়েন্স ডে হিসাবে সেলিব্রেট করে থাকি। অ্যান্ড ইট ওয়াজ অ্যাডভাইজারি দ্যাট স্যার সিভি রামান তোমার নোবেল প্রাইজ পেয়েছিলেন তোমার ফিজিক্সে, কবে, 1930 সালে, ঠিক আছে, 1938-তে তোমার হচ্ছে তোমার নোবেল প্রাইজ পেয়েছিলেন তোমার রামান এফেক্ট আবিষ্কার যিনি করেছিলেন, তার মানে ডক্টর সিভি রামান। ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন বলছে দি লার্জ হ্যাড্রন কলাইডার বিউটি, পরীক্ষাটি, ঠিক আছে, এখানে একটু বলেছে পরীক্ষাটি, হবে না, পরীক্ষাটি একটি বিশেষজ্ঞ পরীক্ষণ অধ্যয়ন
যাকে বলা হয়, ঠিক আছে, অপশনস গুলো তোমরা একটু দেখো। এ বলেছে বিউটি গ্রিন অধ্যয়ন, বলেছে বি বলেছে বিউটি কোয়ার্ক কোয়ার্ক, ঠিক আছে, এটা যদি আমি ইংলিশে লিখি কোয়ার্ক অধ্যয়ন, আর সি বলেছে বিউটি রেড অধ্যয়ন, আর ডি বলেছে বিউটি হোয়াইট অধ্যয়ন। ঠিক আছে, এবার এটার অ্যান্সার মনে রাখবা যে অ্যান্সার হবে, তোমার অ্যান্সার হচ্ছে বি, বিউটি কোয়ার্ক অধ্যয়ন। ঠিক আছে, বিউটি কোয়ার্ক অধ্যয়ন। ঠিক আছে, এবার অ্যাকচুয়ালি কোয়ার্ক জিনিসটা হয় কি সেটা মনে রাখো। তোমার আমরা জানি যে কোনো অ্যাটম, ঠিক আছে, যে কোনো অ্যাটমে কি থাকে, অ্যাটমে তোমার কি থাকে, নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটন আর নিউট্রন থাকে, আর বাইরে তোমার বিভিন্ন কক্ষপথে কি হয়, ইলেকট্রনস গুলো রিভলভ করতে থাকে, এগুলো ইলেকট্রনস থাকে। এবার এই যে প্রোটন আর নিউট্রন, এই প্রোটন আর নিউট্রন গুলো যে জিনিসটা দিয়ে তৈরি, ফান্ডামেন্টাল যে পার্টিকেল গুলো দিয়ে তৈরি, সেগুলোকে আমরা কি বলি, কোয়ার্ক বলি, সেগুলোকে আমরা বলি কোয়ার্ক। তার মানে এই যে কোয়ার্ক, ঠিক আছে, এই যে কোয়ার্ক আমি বললাম, কোয়ার্ক অ্যাকচুয়ালি কি, এগুলো এলিমেন্টারি পার্টিকেল। কোয়ার্ক গুলো কি, অ্যাকচুয়ালি একটা এলিমেন্টারি পার্টিকেল, ঠিক আছে, পার্টিকেল। অ্যান্ড তোমার এইটা দিয়ে তোমার হচ্ছে কি হয়, তোমার হচ্ছে প্রোটন আর নিউট্রন এগুলো হচ্ছে তৈরি হয়। ঠিক আছে, তার মানে কোয়ার্ক দিয়ে তোমার কি তৈরি হচ্ছে, প্রোটন আর নিউট্রন, কোয়ার্ক কম্বাইন হয়ে তোমার তৈরি হচ্ছে প্রোটন অ্যান্ড নিউট্রন তৈরি হচ্ছে। ক্লিয়ার? তাহলে মনে রাখবা এই যে লার্জ হ্যাড্রন কলাইডার বিউটি, এই এক্সপেরিমেন্টটা তোমার হচ্ছে যেটা করা হয় সেটা বিউটি কোয়ার্ককে অধ্যয়ন করার জন্য। ক্লিয়ার? বোঝা গেল? এখান থেকে এতটুকুনি জানলেই তোমাদের হয়ে যাবে। নেক্সট দেখো, কোন লেন্স ব্যবহার করা হয় ভগ্ন দৃষ্টি মানে অ্যাস্টিগমাটিজমকে সংশোধন করার জন্য? অপশনস কি, সিলিন্ড্রিক্যাল, কনভেক্স, কনকেভ, আর হচ্ছে বাইফোকাল লেন্স। এই চারটা অপশন দেওয়া আছে। এইবার অ্যাস্টিগমাটিজম, ঠিক আছে, এই অ্যাস্টিগমাটিজম জিনিসটা কি দেখো, নর্মাল ধরো এখানে আমি ছবিতে দিয়েছি, নর্মাল তোমার চোখ যেখানে কোনো ডিফেক্ট নাই, সেখানে তুমি এ কে দেখো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ। কিন্তু তোমার যদি অ্যাস্টিগমাটিজম থাকে তাহলে তুমি এই এটাকে এইভাবে দেখতে পারবে, তার মানে ঠিকঠাক দেখতে পারবে না। এটাই হচ্ছে তোমার অ্যাস্টিগমাটিজম। আর এর জন্য তোমরা ব্যবহার করবে কি টাইপের লেন্স, সিলিন্ড্রিক্যাল লেন্স। তাহলে এর অ্যান্সার হবে এ, সিলিন্ড্রিক্যাল লেন্স। ঠিক আছে, তাহলে এখানে অ্যাকচুয়ালি কি হয় বলতো, এই অ্যাস্টিগমাটিজমে কি হয়, তোমার যে কর্নিয়া, ঠিক আছে, চোখে যে কর্নিয়া থাকে, সেই কর্নিয়া বা তোমার চোখের মধ্যে যে লেন্স থাকে, যেটা ন্যাচারাল লেন্স থাকে, লেন্স অফ আই, ঠিক আছে, এর কি হয়, একটা ইররেগুলার কার্ভ হয়ে যায়। ঠিক আছে, হ্যাজ অ্যান ইর রে ইররেগুলার কার্ভ, তো একটা কার্ভেচার হয়ে যায়। ঠিক আছে, তার মানে নর্মালি স্ট্রাকচারটা কি থাকে, একটা স্ফিয়ারের মতন থাকে। ঠিক আছে, তো নর্মাল স্ফিয়ার থেকে কি হয়, একটু কার্ভটাই একটু চেঞ্জ হয়ে যায়, এবং তার ফলে তোমার কি হয়, যে জিনিসগুলো কি হয়, ইমেজগুলো ধরো এর লেখাটা এখানে ঠিকঠাক দেখা যায় না। তো এইটাকে কারেক্ট করার জন্য আমরা যে লেন্সটা ইউজ করি সেটা হচ্ছে আমার সিলিন্ড্রিক্যাল লেন্স। ক্লিয়ার? নেক্সট দেখো, আমাদের আরেকটু জিনিস দেখতে হবে এখান থেকে এক্সট্রা পয়েন্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট, যে মায়োপিয়া অ্যান্ড হাইপারমেট্রোপিয়া এগুলো কি হয়। ঠিক আছে, মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া। দেখো, মায়োপিয়াকে আমরা শর্ট সাইটেডনেস বলি। দ্যাট মিনস এমন একটা ডিফেক্ট যেখানে তুমি পাশের জিনিসকে, ঠিক আছে, ক্যান সি নিয়ার বাই অবজেক্টস ভেরি ক্লিয়ারলি, কিন্তু দূরের জিনিসকে দেখতে অসুবিধা হবে, সেটা হচ্ছে মায়োপিয়া। আর হাইপারমেট্রোপিয়ার ঠিক অপোজিট, মানে লং সাইটেডনেস, দ্যাট মিনস ইউ ক্যান সি ফার অফ অবজেক্টস, মানে দূরের জিনিস খুব ক্লিয়ারলি দেখা যাবে, বাট পাশের জিনিস দেখতে তোমার অসুবিধা হবে। ঠিক আছে, তাহলে এবার মনে রাখবা, মায়োপিয়াতে যে ইমেজটা, তোমরা তো জানোই যে আমাদের চোখে যে কোনো জিনিসকে আমরা দেখলাম, তার ইমেজ প্রথমে ফর্ম কোথায়, আমাদের চোখের রেটিনাতে ফর্ম হয়, তাই না? তাহলে মায়োপিয়া যার হবে, তার ইমেজটা কোথায় হবে, রেটিনার আগে, ইন ফ্রন্ট অফ দি রেটিনাতে ফর্ম হয়ে যাবে। রেটিনাতে ফর্ম না হলে আমরা ইমেজ দেখতে পাই না। সিমিলারলি হাইপারমেট্রোপিয়াতে কি হয়, রেটিনার পরে, তার মানে রেটিনার পরে ইমেজ ফর্ম হচ্ছে। তাহলে এই ছবিটা তোমরা একটু দেখো, পাশের যে ছবিটা আমি দিয়েছি, এই ছবিতে যদি মায়োপিয়াকে দেখো, মায়োপিয়াতে দেখো ইমেজটা নর্মালের ক্ষেত্রে দেখো রেটিনাতে ফর্ম হচ্ছে, তাই না? এটা নর্মাল ভিশনে দেখো কোথায় ফর্ম হচ্ছে, রেটিনাতে, কিন্তু মায়োপিয়াতে রেটিনার আগে ফর্ম হচ্ছে, আর হাইপারমেট্রোপিয়াতে দেখো রেটিনার পরে ফর্ম হচ্ছে। ঠিক আছে, এই জায়গাটা ফর্ম হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল। এবার দেখো, মায়োপিয়াতে আইবল, মানে এই যে আই, চোখের যে এই যে শেপটা, ঠিক আছে, এই যে শেপটা, এটাকে আমরা আইবল বলছি, এই শেপটা কি হয়ে যায়, বড় হয়ে যায়। আর হাইপারমেট্রোপিয়াতে তোমার এই সাইজটা কি হয়, তোমার হচ্ছে ডিক্রিজ হয়ে যায়।
ঠিক আছে। তারপরে 4 নাম্বারটা দেখো কি বলেছে, ফোকাল লেন্থ। ঠিক আছে, ফোকাল লেন্থ কি বলেছে, যে ডিক্রিজ হয়ে যায় তোমার কিসে, মায়োপিয়াতে। আর হাইপারমেট্রোপিয়াতে ফোকাল লেন্থ কি হয়, ইনক্রিজ হয়ে যায়। তারপরে সব থেকে ইম্পর্টেন্ট এই 5 নাম্বার পয়েন্টটা, মায়োপিয়া কারেক্ট করার জন্য আমরা কনকেভ লেন্স ইউজ করব, আর হাইপারমেট্রোপিয়া ইউজ করার জন্য আমরা কনভেক্স লেন্স। তাহলে হাইপারমেট্রোপিয়াতে মনে রাখবা আমরা কি লেন্স ইউজ করছি, কনভেক্স লেন্স ইউজ করছি, আর মায়োপিয়াতে কনকেভ লেন্স ইউজ করছি। ঠিক আছে। এরকম আরেকটা চোখের যেটা ডিফেক্ট হয় সেটাকে আমরা কি বলি, প্রেস বায়োপিয়াও বলে থাকি। আরেকটা ডিফেক্ট আছে যেটাকে আমরা কি বলে থাকি, প্রেস বায়োপিয়া। ঠিক আছে। এখানে কি হয়, এটা তো তোমার হচ্ছে চোখের যে নর্মাল যে এবিলিটি, যে কোনো আশেপাশের জিনিসকে ফোকাস করার, সেটা হচ্ছে সেই ফোকাস করার পাওয়া এবিলিটিটা কমে যায়। এটা বয়সের সাথে সাথে এই প্রবলেমটা দেখা যায়। আর এর জন্য তোমার হচ্ছে আমরা কনভেক্স লেন্সই মোটামুটি ইউজ করে থাকি। ঠিক আছে, কনভেক্স লেন্স আমরা ইউজ করে থাকি প্রেস বায়োপিয়াতে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন নাম্বার 29, লাইফাই। ঠিক আছে, লাইফাই এটা তোমার সিস্টেমটা কি বলেছে, যে এটা একটি কম্পিউটারের চিপ, না এটি একটি সিস্টেম যা কেন্দ্র লাইট অ্যান্টিনার উপর নির্ভরশীল, বা একটি সর্বকালীন টিউরিং মেশিন, বা এটি একটি সিঙ্গেল ডেস্কটপ কম্পিউটার। রাইট। তাহলে মনে রাখবা লাইফাই, এখানে ছবিতে তোমরা হচ্ছে দেখতেই পারছো, এই ছবিতে দেখানো হয়েছে যে একজন হচ্ছে এখানে লাইটের নিচে বসে হচ্ছে কাজ করছে। তো মনে রাখবা এইটি একটি সিস্টেম যা কেন্দ্রীয় লাইট অ্যান্টিনার উপর হচ্ছে নির্ভরশীল। ঠিক আছে, কেন্দ্রীয় লাইট অ্যান্টিনার উপরে নির্ভরশীল। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে কি, অ্যান্সারটা হচ্ছে আমার বি। ক্লিয়ার। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেনে কি বলেছে, নেক্সট কোশ্চেন হচ্ছে কে পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরাটি ডিজাইন করেছে। অপশনস আছে এডউইন ল্যান্ড, উইলিয়াম ক্লার্ক, মাইকেল ব্রেক, স্যার ওয়াইট। ঠিক আছে, এর অ্যান্সার হবে অপশন, এর অ্যান্সার হবে অপশন এ, এডউইন ল্যান্ড। ঠিক আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি কি করে, এটি তোমার ধরো পিকচার ক্লিক করে আর পরে তোমার প্রিন্ট করে দেবে। ঠিক আছে, তো এটা হচ্ছে পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরা। নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন আমাদের আজকের লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে এসসিএম এর পুরো নাম কি। এসসিএম এর পুরো নাম হচ্ছে তোমার হচ্ছে হ্যাঁ, এর অ্যান্সার হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল। ঠিক আছে, তাহলে এসসিএম এর ফুল ফর্মটা কি, স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল। অ্যাকচুয়ালি এটা কি, এটা হচ্ছে ইউনিভার্স, ধরো তোমরা জানো যে ইউনিভার্স যখন আমার সৃষ্টি হয়েছিল, তখন সেটাকে আমরা কি বলি, বিগ ব্যাং বলি, তাই না। বিগ ব্যাং মানে একটা বিস্ফোরণ হয়েছিল। সেই বিগ ব্যাং যখন হয়েছিল, তখন বিগ ব্যাং হওয়ার কিছুক্ষণের মধ্যেই খুব সাডেন একটা এক্সপোনেনশিয়াল এক্সপ্লোশন দেখা গিয়েছিল। মানে হঠাৎ কিছু সময়ের পরেই একটা এক্সপোনেনশিয়াল এক্সপ্যানশনের মাধ্যমে ইউনিভার্স অনেকটা তোমার এক্সপ্যান্ড করেছিল। এবং তারপরেও যদি দেখি, তখন থেকে আজ পর্যন্ত ইউনিভার্স কন্টিনিউয়াসলি এক্সপ্যান্ড করেই যাচ্ছে, তাই না। তার মানে এই যে এক্সপ্যানশন যে মডেল, দ্যাট মিনস এসসিএম অ্যাকচুয়ালি কি, স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল। এটা আমাদের ইউনিভার্সের সৃষ্টি আর এক্সপ্যানশন কিভাবে কি হচ্ছে না হচ্ছে সেই রিলেটেড আমাদেরকে ইনফরমেশন দেয়। আচ্ছা, আরেকটা জিনিস এখানে একটু বলে নিই আরেকবার, এই যে লাইফাই সিস্টেমটা বলেছিলাম, তাই না। এটা একটা জিনিস মনে রাখবা, এই যে লাইফাই এর ফুল ফর্মটা মনে রাখবা তোমরা, লাইট ফিডেলিটি। লাইট ফিডেলিটি। ঠিক আছে। আর তোমরা আরেকটা জানো যেটা হচ্ছে ওয়াইফাই, তাই না। ওয়াইফাই সিস্টেম, ওয়াইফাই হচ্ছে আমরা জানি ওয়্যারলেস, তাই না। ওয়্যারলেস তোমার কি, ফিডেলিটি। ঠিক আছে, ফিডেলিটি। এবার মনে রাখবা যে এই যে লাইফাই, দ্যাট মিনস এটা লাইট দিয়ে ইউজ হচ্ছে। এই লাইট ফিডেলিটি মানে লাইফাই সিস্টেম, এটা হচ্ছে তোমার ওয়াইফাই থেকে না মোর সিকিউর। তাহলে এটা হচ্ছে মোর সিকিউর দ্যান ওয়াইফাই হয়, ওয়াইফাই। ক্লিয়ার। আচ্ছা, তাহলে বাস এটা মনে রাখবা যে আমার লাইফাই সিস্টেম, যেটি একটি সিস্টেম যা কেন্দ্র লাইট অ্যান্টিনার উপর নির্ভরশীল, আর এটি হচ্ছে আমার ওয়াইফাই যেটা আমরা সিস্টেম ইউজ করি সেটার থেকে আমার বেশি সিকিউর। তাহলে এটা হলো। আর আমরা লাস্ট কোশ্চেন তো দেখে নিলাম, কোশ্চেন নাম্বার 31, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল। তো যে আজকে আমাদের এই ভিডিওটা মানে পার্ট 2 যেটা আমরা নিয়ে আসলাম, ভৌতবিজ্ঞানের প্রিভিয়াস ইয়ার মিসেলেনিয়াস কোশ্চেন্স গুলো ডিসকাস করলাম, যেখানে সেখানে তোমাদের আমরা লাস্ট 3 ইয়ারের কোশ্চেনের অ্যানালিসিস করলাম।
তো তোমরা এই ভিডিওটা দেখো, তোমাদের যদি কোনো ডাউট থাকে এই রিলেটেড তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমরা নিশ্চয়ই তোমাদের ডাউটগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব। আর তোমরা আমাদের যে মিসেলেনিয়াস, তারপর তোমার ক্লার্কশিপ আর ফুড এসআই এই রিলেটেড তোমার হচ্ছে একটা কম্বাইন ব্যাচ আমাদের প্রস্তুতি একাডেমি থেকে স্টার্ট করা হচ্ছে। তো তোমরা যদি এখানে এনরোল হতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করো। থ্যাংক ইউ।